টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশন নিয়ে। তোমরা ইতিমধ্যেই জেনেছ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণ মার্ক 15, এর জন্য তোমরা সময় পাবে 30 মিনিট। প্রথমে সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা দিই। পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ এবং এশিয়া মহাদেশ, এই 4টি অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন আসবে। তবে এ বিষয়ে তোমরা মনে রাখবে, স্কুল ভেদে এই সিলেবাসের কিছুটা হেরফের হতে পারে। প্রথমে আসি, সঠিক উত্তর বেছে নিয়ে উত্তর লেখো, বা সঠিকটি কোনটি সঠিক সেটি লেখো। এখানে 3টি প্রশ্ন আসবে এবং আমি এখানে একাধিক অর্থাৎ 10টি প্রশ্ন দিয়েছি। আশা রাখি এই 10টির মধ্যে তোমরা হয়তো 3টি প্রশ্ন পেয়ে যাবে। অধিবৎসর, বছরের দিন সংখ্যা এখানে 366 দিন হবে। বায়ুচাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হচ্ছে লেনা। ইরাকের একটি তৈলখনির নাম হচ্ছে কিরকুক। অপসুর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে হয় বা গ্রীষ্মের ঋতুতে হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল 82.5 ডিগ্রি বা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি থাকে 3রা জানুয়ারি। উত্তর গোলার্ধে মহাবিষুব হচ্ছে 21শে মার্চ। স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংশি নদীকে। 2020 সাল ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ছিল 29 দিন, কারণ এই বছরটি ছিল লিপ ইয়ার। এরপরে আসি, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো। কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি? নিরক্ষরেখার কাছাকাছি, অর্থাৎ নিরক্ষরেখায় সব থেকে আবর্তন বেশি। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। কাকে চীনের ধানের গোলা বলা হয়? হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির গ্রন্থিকে। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। পৃথিবীর কক্ষপথ দেখতে কেমন? উপবৃত্তাকার। বিষুব কথার বিষুব কথার অর্থ হচ্ছে সমান। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংশিকিয়াং। কবে বড়দিন পালিত হয়? 25শে ডিসেম্বর তারিখে বড়দিন পালিত হয়। এখানেও দেখো 10টি প্রশ্ন রয়েছে। আশা করি এই 10টি প্রশ্ন থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পাবেই। তোমাদের কাজ হবে এই প্রশ্নগুলি খাতায় লিখে এখন থেকে মুখস্থ করো। তোমরা যে স্কুলে পড়ো, আশা রাখি সেই স্কুলে এই প্রশ্ন থেকে, এই সাজেশন থেকে তোমরা কমন পাবে। অনধিক 30টি বাক্যে যে কোনো একটি উত্তর লিখতে হবে। এর জন্য নম্বর হচ্ছে 2। দেখো, মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? তোমরা কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ের মতন যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলি স্থানীয় সময় অনুসারে গভীর রাত্রে সেই দেশে দিগন্ত রেখায় সূর্য দেখা যায়। সেই জন্য এই অঞ্চলগুলিকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ। দেখো, বলছে 29শে ফেব্রুয়ারি তারিখ প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? কারণ আমরা জানি প্রতি বছর, অর্থাৎ সাধারণত ফেব্রুয়ারি মাস 28 দিন হয় এবং 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বেড়ে 29 দিন হয়। অর্থাৎ সেটি হচ্ছে কোন মাস? সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং সেই সালটি হচ্ছে লিপ ইয়ার।
অর্থাৎ লিপিয়ার যে বছর হয় সেই বছরই 29 তারিখ হয় এবং এটি 4 বছর অন্তর অন্তর আসে। রবিবার কি? রবিবার কি? দেখো, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকে এবং সেই কারণে পৃথিবী কখনো পৃথিবীর বিষুব রেখায়, কর্কট ক্রান্তি রেখায়, মকর ক্রান্তি রেখায় সূর্য কখনো লম্বভাবে কখনো তির্যকভাবে পড়ে। তাই আপাত দৃষ্টিতে মনে হয় যে পৃথিবী বিষুব রেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এইকেই বলা হচ্ছে সূর্যের আপাত বার্ষিক গতি বা রবি মার্গ। সমচাপ রেখা, পরের প্রশ্ন দেখো, সমচাপ রেখা কাকে বলে? একই পরিমাণ চাপযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা যায় তখন সেই রেখাকে বলবো আমরা সমচাপ রেখা। মুক্তিবেগ, দেখো মুক্তিবেগ বলছে যে কোনো গতিতে কোনো বস্তুকে উপরে ছুড়লে তা মধ্যাকর্ষণ জনিত বাধা কাটিয়ে মহাকাশে যেতে পারে, সেই গতিকেই মুক্ত বেগ বলা হয়। এবং এই মুক্ত বেগের পরিমাণ হচ্ছে প্রতি সেকেন্ডে 11.2 কিমি, অর্থাৎ 11.2 কিমি। মহাকাশে যে রকেট উৎক্ষেপণ করা হয় সেই রকেটের গতিও কিন্তু এই মুক্ত বেগে গতি সমান বা তার বেশি। দেখো এরপরে 3 নম্বরের প্রশ্ন, তাহলে 3 নম্বরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতা এবং বায়ুচাপ এর মধ্যে সম্পর্ক কি? তাহলে উচ্চতা যত বাড়বে তত বায়ুচাপ কমবে, কারণ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর যে ঘনত্ব সেই ঘনত্ব কমে যায়। সুতরাং বায়ুর চাপ যত উচ্চতা বাড়বে তত বায়ুর চাপও কমবে। দেখো সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তোমরা এইগুলি 1, 2, 3 এই যে 4টে পয়েন্ট রয়েছে এই 4টি পয়েন্ট মুখস্থ করবে। তারপরে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা 4টে ন্যূনতম 3 নম্বরের জন্য 4টি বৈশিষ্ট্য মুখস্থ করবে। এখন থেকে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এর থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে দেখো একটি লিখতে হবে, আমি একাধিক প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলি বিভিন্ন স্কুলে ঘোরাফেরা করে আসে পরীক্ষায়। দেখো পৃথিবীর পরে 4 দাগে প্রশ্ন, পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান বলতে কি বোঝো? অপসূর এবং অনুসূর অবস্থান বলতে কি বোঝো? অপসূর অবস্থান মানে দূরের অবস্থান 4 জুলাই, অনুসূর 3রা জানুয়ারি। এরপরে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, একটি বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন আসবে এবং যে প্রশ্ন 5 নম্বরের প্রশ্নে যেগুলিকে আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবং তোমরা আশা করি এই যে 5 নম্বরের যে আমি প্রশ্ন দিয়েছি এই প্রশ্ন থেকে তোমরা কমন পাবে। টোকিও শিল্পাঞ্চলের সমস্যা, জাপানের যে টোকিও, সেই টোকিও শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের সমস্যাগুলি কী কী এবং এই এই যে সমস্যাগুলি তোমরা মুখস্থ করো। তোমরা খাতায় লেখো, খাতায় লিখে এখন থেকে মুখস্থ করো, তাহলে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। দেখো ইয়াংশিকিয়াং নদী অববাহিকার যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেই সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তাহলে ইয়াংশিকিয়াং নদীর অর্থনৈতিক যে অববাহিকা অঞ্চল, সেই অববাহিকা অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি তোমরা নিশ্চয়ই মুখস্থ করতে পারবে। এবং সর্বশেষ যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের হিসাবে আমি মনে করেছি সেটি হলো এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, অর্থাৎ চরম ভাবাপন্ন মহাদেশ বলা হয় কেন বা বলা যায় কেন। তাহলে এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে খাতায় লেখো, এটি পজ করো, পজ করে এই খাতাতে প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে এখন থেকে পড়া শুরু করো। তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সময় তোমরা কোনো সমস্যায় পড়বে না, তখন পরীক্ষার হলে হাসি মুখে লিখে বাড়িতে চলে আসবে।
এই ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে বেশি বেশি করে।